গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। গত 3-4 দিন ধরে প্রত্যেক দিন ওই রাতের দিকে সন্ধ্যের পর বৃষ্টি হচ্ছে, যে কারণে এই কয়েকদিন ওয়েদারটা খুব ভালো ছিল। বেশ একটা ঠান্ডা মনোরম ওয়েদার ছিল। তবে আজ সকাল থেকেই দেখছি ভীষণ রোদ্দুর উঠেছে। এখন সকাল ওই 6:15 মতন বাজে, বেশ রোদ উঠেছে জানেন। আর এখন সকাল থেকেই দেখছি বেশ গরম লাগছে। এই যে স্ট্যান্ড ফ্যানটা আমাদের ওই দিকের বারান্দাটাই ছিল। আসলে এই দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এই দিকটায় স্ট্যান্ড ফ্যানটা রাখা হচ্ছে না। আর তাছাড়াও যেহেতু গরমটা নেই, তাই প্রয়োজন হচ্ছিল না ফ্যানের, সেই জন্য ওই দিকটাতেই রাখা হয়েছিল। আর এই দিকটা তো বৃষ্টির ছাট আসে, তাই এই দিকটায় জিনিসপত্র যত কম রাখি ততই ভালো, না হলে ভিজে যাবে জিনিসপত্রগুলো। তো সেই কারণে ওই দিকটা রেখে আসা হয়েছিল। তবে আজ যখন দেখছি যে সকাল থেকেই বেশ গরম লাগছে, তাই স্ট্যান্ড ফ্যানটা এখানটায় এনে রাখলাম। কারণ সকালের দিকটা দুপুরের দিকটা তো এই দিকটাই আমরা খাওয়া দাওয়া করি, তখন না ফ্যানের প্রয়োজন হয়। আর আমাদের তো এখন এই বাইরের দিকটায় সিলিং ফ্যান নেই, তাই ওই স্ট্যান্ড ফ্যানটা দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। প্রত্যেক দিনের মতন আজকেও একটু হালকা করে ডাস্টিং করে নিলাম। আর এই ডেইলি ক্লিনিং হ্যাবিটসটা সত্যিই ভীষণ ফলদায়ক। তবে যতদিন না পর্যন্ত এই দিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, ততদিন পর্যন্ত বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর বিশেষ করে আমার ব্যালকনিটাতে প্রচুর ময়লা হয়। আসলে ওই যে প্লাস্টার করা হয়নি তো, যেই কারণে ওই সিমেন্ট বালির কুচিগুলো সবসময় ঝরঝর করে পড়তে থাকে জানেন। যতই ঝাড় দিয়ে পরিষ্কার করি না কেন, সবসময় একটু আধটু পড়েই থাকে, যে কারণে ময়লা হয়। আর তার সাথে ওই যে ব্যালকনির পাশে থাকা আম গাছটা থেকে জল আসে যখন বৃষ্টি হয়, আর তখন ব্যালকনিটা পুরো ভিজে যায়। আর ভিজে যাওয়ার কারণে ওখানে তো কোনো কার্পেট পাতা নেই, শুধু প্লাস্টিক পাতা আছে, যে কারণে ওই দিকটা না কিরম কাদা কাদা হয়ে যায় জলে। সাথে ওই নিচের দিকে জল চলে যায় প্লাস্টিকের নিচে, তার ফলে ওখানটায় জল জমে একটা বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়। কবে যে এটা পুরোপুরি কমপ্লিট হবে, ততদিন না পর্যন্ত সত্যি আমার এই দিকটা নিয়ে শান্তি নেই। আজকে যে খুব তাড়াতাড়ি কাজ করছি এমন ব্যাপার নয়, ভীষণ স্লো কাজ করছি আজকে। তার কারণ হচ্ছে শরীরটা আমার খুব বেশি ভালো নেই। আর যেদিন শরীরটা ভালো লাগে না, মানে শরীরটা সাথ দেয় না, সেদিন ওই আর কি মনের জোরে কাজ করি। আর সেই দিনটা মানে ছুটি তো হয় না সংসার থেকে আমাদের, কিন্তু কাজ তো করতেই হবে। তাই ওই আর কি ধীরে সুস্থে কাজগুলো করি, মানে ভালো না লাগলেও করতে হবে এরকম ব্যাপার। জানেন তো, গতকাল রাতের দিকে ওই বাদল পোকাগুলো হয় সেগুলো এসেছিল। আসলে বৃষ্টি হয়েছে তো মাটি ভিজে গেছে, মাটি ভিজে যাওয়ার কারণে উই পোকাগুলো, যেটাকে আমরা বাদল পোকাও বলে থাকি, সেই উই পোকাগুলোর তো ডানা গজায়। সে ডানা গজিয়ে যখন ওরা উড়ে আসে উপরের দিকে, তখন ওই যে আলো পেলেই ওই আলোতে গিয়ে বসে। তো সন্ধ্যার দিকে আমার যে বাইরের বারান্দার আলোটা জ্বলছিল, তখন ওই আলোতে এসে উই পোকাগুলো সব ঘুরছিল। তারপর ওদের যে পাখাগুলো মানে ডানাগুলো ঝরে গেছে, আর সারা ঘর বাড়ির ময়লা করেছে। মানে ওই ডানাগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। আর এইগুলো এমন ডানা যে সেগুলো ঝাড় দিলেও যেতে চায় না সহজে, উড়ে উড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে পড়ে। এখন সকালবেলা ওই বাদল পোকার পাখাগুলো ঝাড় দিচ্ছি, তো এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠাচ্ছি, আবার উড়ে সেই জায়গাতেই চলে আসছে। আর যতই সে তুলে ফেলি না কেন, আবার উড়ে উড়ে দেখছি কোথা থেকে চলে আসছে। এই আবার যখন বৃষ্টি হবে আবার এই ঝামেলাটাই হবে। আজকে এখনও মিছরির জামা কাপড়গুলো আমি কাচিনি, তার কারণ আজকে বেশ রোদ্দুর উঠেছে তো, তাই ভাবলাম যে একটু পরেই কেচে দিচ্ছি, আগে ঘরটা পরিষ্কার করে নিই, ঘরটা মুছে তারপরে আমি জামা কাপড়গুলো কেচে দেবো। আর আজকে শরীরটা যেহেতু খুব বেশি ভালো লাগছে না, তাই ধীরে সুস্থে কাজ করছি, তাই প্রত্যেক দিনের মতন ঝটপট করে কাজগুলো করতে পারছি না। তবে সংসারের কাজ গুছিয়ে করলেই হলো, সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখলেই হলো। সেগুলো সময় লাগে লাগুক, কারণ প্রত্যেক দিন তো সমান যায় না, কোনো কোনো দিন তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কোনো কোনো দিন একটু সময় লাগতেই পারে। কারণ আমরা তো মেশিন নই, আমাদের তো শরীর, এটা তো শরীর যেভাবে সাথ দেবে সেভাবেই আমরা করতে পারবো। আর যদি মনে করি যে রেস্ট নেব, তাহলে তো নেওয়াই যায়। তবে আমার ঘর বাড়ি এতটা অগোছালো অপরিচ্ছন্ন হয়ে থাকবে যে সেটা আমি দেখে আর সহ্য করতে পারবো না। তখন মনে হবে যে ঘর বাড়িটা একটু পরিষ্কার করেই নিই। যাই হোক, আজকে সিঁড়িটাও ভালো করে মুছে নিচ্ছি। ওই 2-3 দিন পর পর আমি সিঁড়িটা এখন মুছি, প্রত্যেক দিন মোছা হয়ে ওঠে না।
তবে সিঁড়িটার রেলিংটা যখন লাগানো হয়ে যাবে তখন প্রায় প্রত্যেক দিনই মোছার চেষ্টা করব। তার কারণ তখন এই যে সিঁড়ির ওপরে যে টুকটাক হাবিজাবি জিনিসগুলো রয়েছে না, যেগুলোর প্রয়োজন নেই, সেগুলোকে নিচে নামিয়ে দেবো বা অন্য কোথাও রেখে আসবো। তখন সিঁড়িটাকে সুন্দরভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আর গুছিয়ে রাখবো। একটু ইচ্ছা আছে সিঁড়িতে দু একটা গাছ রাখার, ইনডোর প্ল্যান্ট রাখার, অনেক কিছুই ইচ্ছা আছে, জানি না সেটা পূরণ হবে কি না। তখন সিঁড়িটাকে প্রত্যেক দিনই মুছতে হবে। তবে মিছরি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এই সিঁড়িটার রেলিংটাও লাগানো ভীষণ দরকার। আর এর পরবর্তী লোন না নেওয়া পর্যন্ত সেটা সম্ভবও হয়ে উঠছে না, জানেন তো। এখনও বেশ কয়েক মাস বাকি আছে পরের লোন নেওয়ার আর কি। মানে এই যে লোনটা চলছে এখন, এই লোনটা শোধ হয়ে গেলেই এরপরে নেক্সট যে লোনটা নেব সেটা হয়তো এই বছরের শেষে পাবো। তো তখন আবার আমরা বাকি কাজগুলো করতে পারবো। বিশেষ করে সিঁড়ি রেলিংটা আগে লাগাবো, তারপরে সব কাজগুলো করব। তো আমার ইচ্ছা আছে যে এরপরে যখন আবার লোন নেব তখন সিঁড়ির রেলিংটা করব আর তারপরে সামনের দিকটা স্লাইডিং দেওয়ার চেষ্টা করব, কারণ ওই দিকটা ঝড় বৃষ্টিতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। আর বাকি কাজ আবার পরে দেখা যাবে। যাই হোক, আমার ওদিকে সব ক্লিনিং করা হয়ে গেছে। এদিকে আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আর মিছরি তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন ওর চিন্তা কতক্ষণে এই পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় উঠবে, উঠে আবার বিছানাটাকে অগোছালো করবে। কাল যে বেড কভারটা পেতেছিলাম সেই বেড কভারটা আজকে আবার চেঞ্জ করলাম। মিছরির কারণে প্রত্যেক দিনই আমাদেরকে একটা করে বেড কভার চেঞ্জ করতে হয়। আসলে মিছরিকে তো সারাদিন ডাইপার পরানো হয় না, শুধু রাতে পরানো হয়, যে কারণে প্রত্যেক দিনই আমাদেরকে বেড কভার চেঞ্জ করতে হয়। আর আজকে যে বেড কভারটা পেতেছি এটার কোনো বালিশের কভার বা কোল বালিশের কভার নেই, মানে শুধুই বেড কভার, কারণ এটা গিফটে পাওয়া। আর আমরা যখন বেড কভার কিনি তখন পুরো সেটটাই কিনি। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর আজকে মিছরির পাপা বাজার থেকে নিয়ে এসেছে শোল মাছ, একদম জ্যান্ত শোল মাছ। মিছরির কারণে আমাদের ওই জ্যান্ত মাছটাই বেশি খাওয়া হয়। আর এই শোল মাছটা মিছরি ভীষণ ভালোবাসে, জানেন। আর এখন তো শোল মাছেও দেখছি ডিম হয়ে গেছে। মাছের মধ্যে বেশ দেখলাম ডিম ছিল, তবে ডিমগুলো একদম কি বলবো, মাছের পেট থেকে ছেড়ে যাচ্ছিল, যে কারণে আমি আলাদা করে ডিমগুলোকে ভেজে নেব। তো আজকে আমি আলু পটল দিয়ে এদিকে মাছের ঝোল করব, আর তার সাথে করব হচ্ছে একটু ইঁচড়, পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড় রান্না করব। আর আজ অনেকটা দেরি হয়ে গেছে মিছরিকে নিয়ে স্কুল থেকে ফেরার পরে, আর শরীরটাও খুব একটা ভালো নেই, যে কারণে আজকে আমি বলতে পারেন ওই 15-20 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এরকম তাড়াতাড়িভাবে রান্না করার অভ্যাস আমার অনেক আগে থেকেই আছে। বেশ কয়েক বছর আগে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতাম, তখন অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হতো আর রান্নাবান্না করে বেরোতে হতো, যে কারণে ওই সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্নাবান্না করার অভ্যাসটা আমার বেশ রয়েছে। এখনও আমি তাড়াতাড়ি দুই দিকে দুটো তরকারি করে নিতে পারি। তো আজকেও আমি সেটাই করছি, খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আর আগের দিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছেন যে আমার শাশুড়ি মা আলাদা থাকেন কিনা। তো যারা একদম প্রথম থেকে আমার ব্লগ দেখেন তারা তো জানেনই বিষয়টা কি। আসলে আমাদের যেহেতু নিচে দুটো বেডরুম, তো একটাতে আমরা থাকতাম আর একটাতে আমার শ্বশুরমশাই শাশুড়িমা থাকেন। তো সেই কারণে আমাদের উপরে ঘর করা হয়, কারণ বাড়িতে যখন লোকজন আসে তখন ভীষণ অসুবিধা হয়ে যায়, তাই আমাদের উপরে ঘর করা হয়। আর আমরা আগে যে ঘরটাতে ছিলাম নিচে, সেই ঘরটা এখন বলতে পারেন গেস্ট রুম হয়ে গেছে। তো বাড়িতে লোকজন আসলে ওই ঘরটাতে থাকতে পারে, সেই জন্য উপরে সব কিছুই করা হয়েছে, একদম রান্নাঘর, তারপর বাথরুম, সবটাই করা হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা নিরামিষ খান অনেক আগে থেকেই, তো ওই নিরামিষ আর আমিষ অনেক রকমের রান্না আমাদেরকে করতে হয়। নিচে যখন রান্না করতাম তখন ওই নিরামিষ রান্নাগুলো আগে করা হতো, তারপরে কিন্তু আমিষ রান্না করা হয়। আর ওই নিরামিষ রান্না কিন্তু 2-1 রকম না, বেশ 3-4 রকমের রান্না করা হয় আমাদের বাড়িতে। তো নিরামিষ আমিষ এইরকম করতে করতে অনেকটা সময় লাগে, কারণ নিরামিষগুলো না করে আমিষগুলো করা হয় না, যে কারণে রান্না কমপ্লিট হতে অনেকটা সময় লেগে যেত। এই কারণে আমার শাশুড়ি মা এবং আমরা একটা ডিসিশন নিয়ে উপরে আমরা ওই আমিষ রান্নাটা করব আর নিচে পুরোপুরি নিরামিষ রান্নাটাই করা হবে। তো সেই জন্যই আর কি উপরে আমি হচ্ছে আমিষ রান্নাটা করি, আর যখন আমি নিরামিষ করি তখন শ্বশুরমশাই শাশুড়িমাকে দিই, আবার উনি যখন নিরামিষ কিছু ভালো করে তখন আমাকে দিয়ে দেন। আর এখন তো বেশিরভাগ সময় গ্যাসের কারণে, মানে গ্যাস যেহেতু খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, যে কারণে হচ্ছে সকালবেলা ডাল রান্না করে আমি নিচে ডাল দিয়ে দিই, আর শাশুড়ি মা উনুনে ভাত রান্না করে আমাকে দেন। আবার কোনো কোনো সময় নিরামিষ তরকারিও দিয়ে থাকেন। এইভাবে আর কি মিলেমিশে রান্নাবান্না করা হয়।
তবে যখন বাড়িতে মানে কোনো অনুষ্ঠান হয়, যেমন বেশ কয়েকদিন আগেই আমার মেয়ের জন্মদিন ছিল, তখন কিন্তু পুরো সব রান্নায় নিচে উনুনে করা হয়েছিল, মানে নিচেই রান্নাবান্নাটা করা হয়েছিল, খাওয়া দাওয়াটা নিচে হয়েছিল এবং আমরা সবাই মিলে নিচে খেয়েছিলাম একসাথে। তো এরকম কোনো ব্যাপার নেই একদম আলাদা কেউ কারোর খাবার খায় না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। শুধুমাত্র ওই আমিষ নিরামিষের একটা ঝামেলা রয়েছে, আর অনেকটা সময় মানে লেগে যেত পুরোটা রান্না কমপ্লিট করতে, যে কারণে আমরা এরকম আলাদাভাবে এখন রান্নাটা করি। তবে আজকে যেমন এঁচোড় রান্না করছি, তো এঁচোড়টা আমার শাশুড়ি মা নিচে নিরামিষ করছে আর আমি উপরে হচ্ছে আমিষ করছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি। কোনো কোনো সময় একটু এঁচোড় চিংড়িও করা হয়। তো এরকম আর কি, যখন নিচে থাকতাম তখন নিচে যখন আমিষ আর নিরামিষ দুরকম করতে হতো, ধরুন এঁচোড় চিংড়ি হতো আবার নিরামিষ এঁচোড় হতো, বুঝতেই পারছেন কতটা সময় লেগে যেত। তো এখন এই দুই ভাগে করা হয় যেহেতু উপর নিচে, সেহেতু রান্না বান্না কমপ্লিট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এখন আমাকে তো মিছরিকে নিয়ে স্কুলে যেতে হয়, তো এরপরে যত দিন যাবে তত কিন্তু মিছরিকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো, তাই ওই নিরামিষ রান্না হবে তারপরে আমি আমিষ করতে পারবো, এরকম করলে তো আমি পেরে উঠবো না। তো এই কারণে আর কি এরকম একটা ডিসিশন নেওয়া, এতে করে যে যার সুবিধা মতো এবং সময় মতন রান্নাটা করতে পারি। যেমন শাশুড়ি মা সকালের দিকটা ঠাকুরঘর অনেকটা সময় কাটান, তো উনি ওই জন্য একটু দেরি করে রান্না করেন, আবার আমিও এদিকে সকালের দিকটা খুব বেশি রান্না বান্না করার টাইম পাই না, মিছরিকে নিয়ে স্কুলে যাই, যে কারণে আমিও একটু দেরি করে রান্না করি। তো দুজনেরই যেহেতু সকালের দিকটা অসুবিধা, তাই আমরা যদি নিচে একসাথে রান্না করতাম তাহলে কিন্তু দুজনের ওই বেলা করে রান্না করতে গেলে, নিরামিষ আমিষ এই সব রকম করতে গেলে অনেক বেলা হয়ে যেত, মানে রান্না সারাদিনে শেষ হতো না আর কি। আগে ভীষণ রকম অসুবিধা হতো, যে কারণে এরকম একটা ডিসিশন আমরা নিয়েছি। যাই হোক, আজকে ওই যে এঁচোড় করব বললাম, তো আজকে না কি করেছি, মশলাটা একসাথেই করে নিয়েছি, মাছের ঝোল আর এঁচোড়ের মশলাটা, তো সেটাতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটায় লঙ্কা দিইনি, কারণ মিছরির জন্য আমি আগে তুলে নেব ঝোল কিছুটা, তারপরে হচ্ছে আমি আলাদা করে লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোলে আবার ফোড়ন দেব। আর এদিকে আমি যেহেতু একসাথে মশলা করেছি, মাছের ঝোলে রসুন দেবো না, তাই রসুনটা মশলার মধ্যে দিইনি। আর সেই কারণে এঁচোড়ে যেহেতু রসুন দেবো, তাই একটুখানি রসুন থেতো করে আমি এঁচোড়ে ফোড়ন দিয়ে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর রসুন থেতো করা দিয়ে আমি ফোড়নটা দিয়েছি, তারপরে এঁচোড়টা রান্না করলাম। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আমি মাছের ঝোল আর এঁচোড়ের জন্য যে একসাথে মশলাটা করেছিলাম সেটার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়েছি। এই মাছের ঝোলটাই আমি একটু পেঁয়াজ দিই, তবে রসুনটা দিই না, রসুনটা ভালো লাগে না। যে কোনো বড় মাছের ঝোলে আমি আমার বরের পছন্দ অনুযায়ী একটু পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে দিই, মানে মশলার সাথে, আর শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেও বড় মাছের ঝোলে বেশ ভালো লাগে জানেন। চলুন, একদম 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একদমই কাজের প্রতি মন নেই বললেই চলে, কারণ শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই সেই কারণে। তবে রান্নাবান্না যত তাড়াতাড়ি করি না কেন আর যেমনই করি না কেন, রান্নাঘরটাকে পুরোপুরি প্রত্যেক দিনের মতন সুন্দরভাবে ক্লিন না করলে আমার মনে শান্তি আসবে না। শরীরটা যেমনই থাকুক না কেন, তো রান্নাঘরটাকে আমি ভালো করে ক্লিন করে নেব, আর চারপাশটা চকচক করবে, এটা দেখে আমার চোখের একটা শান্তি বলতে পারেন। গোটা ঘর বাড়ি যেমনই হোক না কেন, যেমনই থাকুক না কেন, রান্নাঘরটাকে আমি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ক্লিন করতে পারবো, পুরোপুরি একদম চারিদিকটা ঝলমল করবে, চকচক করবে, এরকম দেখতে পারবো, ততক্ষণ না সত্যি আমার মনে শান্তি আসে না। তো একদম সুন্দরভাবে ওভেনটা ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শরীর খারাপ থাকলেও মনের জোরে সব কাজগুলো করার অভ্যাস আমার অনেক আগে থেকেই। নিচে যখন থাকতাম তখনও শরীর খারাপ থাকলেও আমি কখনো কোনোদিনও কাউকে বলতাম না আমার শরীরটা খারাপ, আজ আর ভালো লাগছে না। তো কি বলুন তো, এই যে একটা অভ্যাস হয়ে গেছে মনের জোরে কাজ করা। যদি মন থেকে ভেঙে পড়ি, মানে মন থেকে ভাবি যে আর পারবো না, ভালো লাগছে না, তখন কিন্তু আর কাজ করতে পারবো না। তবে যদি মন থেকে শক্ত হয়ে থাকি, না পারবো, এভাবেই টুকটুক করে কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো, তাহলে কিন্তু পেরে ওঠা যায়। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।